ওকে, একটা কথা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, বা যদি আপনারা কেউ থাকেন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, ক্লাসটা শুরু করি প্রশ্ন একটা দিয়ে। সেটা হচ্ছে যে যেমন গোর্খা রেজিমেন্ট আছে, যেমন পাঞ্জাব রেজিমেন্ট রয়েছে, যেমন আসাম রাইফেলস রয়েছে, তেমনি কেন বাঙালি রেজিমেন্ট নেই? অর্থাৎ সেনাবাহিনীতে দেখা যাচ্ছে অলমোস্ট প্রত্যেকটা প্রভিন্সের নামে বা প্রত্যেকটা জাতির নামে একটা করে রেজিমেন্ট বা একটা করে বাহিনী তৈরি আছে। বাঙালি জাতির নামে কেন কোনো বাহিনী নেই? এটার উত্তর তাহলে যে কথাটা ঘুরে ফিরে আমাদের চারপাশে চলে, আমরা শুনে থাকি যে বাঙালি অর্থাৎ আমরা বাঙালি ছেলেমেয়েরা ভীতু, সাহস নেই, যুদ্ধ করতে পারে না, গায়ের জোর নেই, পলায়নবাদী, সেইটা? আচ্ছা, যদি সেইটা হয় তাহলে আমি পাল্টা দুটো প্রশ্ন করি, ভালো করে বোঝো তোমরা। পাল্টা প্রশ্ন হচ্ছে এই যে তাহলে ভারতবর্ষের যে প্রধান যুদ্ধ হয়েছিল, ফ্রিডম ফাইট, ফ্রিডম মুভমেন্ট, এটা তো ভারতের প্রধান যুদ্ধ, বাকি তো সব ছোট ছোট বিক্ষিপ্ত যুদ্ধ। সেই যুদ্ধের কথা যখন আমরা ইতিহাস বইতে পড়ি দেখি, তখন প্রতিটা পাতায় পাতায় প্রতিটা ছত্রে ছত্রে কেবল বাঙালিদের নাম কিভাবে রইল? যদি আমরা ভীতু হলাম, যদি আমরা যুদ্ধ বিমুখ হলাম। এবং রিয়েল প্রেজেন্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে যখন বর্তমানে ভারতবর্ষে কোনো টেরর অ্যাটাক হয়, কোনো মেজর টেরর অ্যাটাক হয় এবং ইন্ডিয়ান কোনো মেজর লস হয়, লাইক পুলওয়ামা অ্যাটাক বা এরকম কিছু, তখন দেখা যায়, অর্থাৎ এরকম ক্ষেত্রে যখন দেখা যায় যে আমাদের অনেকগুলো জওয়ান প্রাণ হারালেন, তখন দেখা যায় যে সেই জওয়ানদের দেহাবশেষ যখন বাড়িতে ফেরে, পশ্চিমবঙ্গ সবসময় কিছু না কিছু শবদেহ ফিরিয়ে আনে। আমাদের ভাই বোনেরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কৃষ্ণনগর পাবেই পাবে। অর্থাৎ এখানে শবদেহ আসছে মানে কিছু না কিছু সন্তান আমাদের এখান থেকে অবশ্যই সেনাবাহিনীতে কাজ করছে। কোনো ঘটনায়, কোনো অ্যাক্সিডেন্টের কোনো লিস্টে পশ্চিমবঙ্গ মৃতদেহ পায়নি, এরকম সৌভাগ্য ঘটেনি। অর্থাৎ আমরা কিন্তু রীতিমতন সেনাবাহিনীতে প্রচুর পরিমাণে কাজ করি, অথচ আমাদের নামে কেন কোনো রেজিমেন্ট হলো না? এবারে একটা গল্পটা, প্রথম যে প্রশ্ন আর দ্বিতীয় যে প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা মিসম্যাচ লাগছে না? একটা গরমিল লাগছে না? মনে হচ্ছে না যে কোথাও একটা অন্য কিছু ঘটনা ঘটে রয়েছে, কোথাও একটা অন্য গল্প ঢুকে রয়েছে? যা হওয়ার কথা ছিল, যা হয়ে চলেছে, অথচ সেটা হচ্ছে না, সেটার নাম নেই, সেটার উল্লেখ নেই। সেই গল্পটা কি? সেই গল্পটা আজকের আমরা এই ক্লাসটার মধ্যে দিয়ে বুঝবো। তার সাথে বুঝবো ইউপিএসসি পরীক্ষা কি, ইউপিএসসি পরীক্ষা আমরা কেন দেবো, ইউপিএসসি পরীক্ষা আমাদের কিসের জন্য, কিভাবে সর্বাত্মকভাবে দিতে হবে এবং তার মধ্যে দিয়ে আমরা কি কি পাবো। ক্লাসটা আজকের বাঙালি জাতি, প্রবাবলি এখানে লাইট পড়েছে সেই জন্য এই জায়গাটা দেখতে পাবেন না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা লেখা বাঙালি জাতি ইউপিএসসি ও অন্যান্য হিসাব। দুটো পার্টে এই ক্লাসটা। প্রথম পার্ট একদম স্টুডেন্টদের জন্য, যারা চাকরি, পরীক্ষা, কম্পিটিশান এই জিনিসগুলো জানোই না, শোনোইনি, বোঝোইনি, দরকারই পড়েনি, ভাবোই না, তাদের জন্যে। আর সেকেন্ড পার্ট অন্যান্য হিসাবটা তাদের জন্য যারা অলরেডি চাকরির পরীক্ষায়, চাকরির লড়াই অ্যারেনাতে নেমে পড়েছো, যুদ্ধ শুরু করে দিয়েছো, কম্পিটিশানের জগতে তোমরা ঢুকে গেছো, তাদের জন্য। ওকে, তো তাদের অন্য হিসাবের মধ্যে আমরা এইটাই বলবো, এইটাই দেখাবো যে তুমি তো আলটিমেটলি একটা চাকরি চাইছো, আমরা একটা সরকারি চাকরি চাইছি, কিসের জন্যে? জীবনযাপনের জন্যে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে। তো সরকারি চাকরির জন্য যে যে পরীক্ষাগুলো দিচ্ছি, যেভাবে আমরা এগোচ্ছি, তার বাইরেও অন্য কোথায় কোথায় কী কী রকম সুযোগ রয়েছে যা তুমি দেখেও দেখছো না, যা তুমি বুঝেও বোঝোনি, অথচ রয়েছে। সেগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে একটু আইডিয়া দেব। তো দুটো পার্ট, ফার্স্ট ফর স্টুডেন্ট, সেকেন্ড ফর অ্যাসপিরেন্টস। তো স্টুডেন্টের পার্টের ক্লাসটা আমি শুরুতে করব এবং স্টুডেন্টের পোর্শনের ক্লাসটার জন্যে ক্লাস 8 থেকে কলেজ, অর্থাৎ এই পুরো ফেজটার মধ্যে ক্লাস 8 থেকে 10 অবধি, 8, 9, 10 যে ছোট ছোট ভাই বোনেরা আমার ভিডিওটা দেখছো, আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা তোমাদের পেরেন্টসদের সাথে, বাবা আমাদের সাথে বসে ভিডিওটা দেখো। এবং যদি কোনো পেরেন্টস, রেসপেক্টেড পেরেন্টস যদি ভিডিওটা দেখে থাকেন, আমি রিকোয়েস্ট করবো আপনার বাচ্চা যদি ক্লাস 8-এ পৌঁছে যায়,
অবশ্যই তাকে ভিডিওটা আপনার পাশে বসিয়ে দেখতে দিন। ক্লাস 11, 12 অ্যান্ড কলেজ তোমরা এরকম বড় হয়ে গেছো যে একটা স্বপ্ন তৈরি করা, কল্পনা করা এবং সেই স্বপ্নটার পেছনে লেগে থাকা, এই সাহস, ক্ষমতা, মনের জোর তোমাদের হয়ে গেছে, তোমরা নিজেরা দেখতে পারো। ওকে, চলো আমরা ফিরে আসবো সেই গল্পটায়। কোন গল্প? যে গল্পে একটা মিসম্যাচ, একটা গরমিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই গল্পটা কি, সেই গল্পটা কেন আমরা বুঝবো, গল্পের মধ্যে দিয়ে বুঝবো, নিজের জীবনের মধ্যে দিয়ে বুঝবো এবং ইউপিএসসি বুঝবো। ওকে, চল ফিরে আসি বাঙালি রেজিমেন্টের প্রসঙ্গে। বাঙালি রেজিমেন্টের প্রসঙ্গে যদি তুমি হিস্টোরিক্যাল ফ্যাক্ট ফাইন্ড করতে চাও তাহলে কিন্তু একটু পিছিয়ে যেতে হবে এবং আমরা সেখানটায় দেখব যে ব্রিটিশ পিরিয়ডে বাঙালি রেজিমেন্ট ছিল, রীতিমতন ছিল, কিন্তু এই বাঙালি রেজিমেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছে। বাঙালি রেজিমেন্টটাকে ভেঙে ফেলার কারণ ছিল এইটা যে বাঙালি ছেলেমেয়েরা, বাঙালি সৈন্যরা এত বেশি স্বাধীনচেতা, এত বেশি সচেতন, এত বেশি নিজের জন্যে নিজের সত্তাকে সে সবচেয়ে উপরে রাখে যে সেখানটায় প্রায় বিদ্রোহ দানা বাঁধত। সমস্ত বিদ্রোহের সূচনাই হতো বাঙালি রেজিমেন্ট থেকে। সেই জন্যে বাঙালি রেজিমেন্টকে ডিসম্যান্টেল করে দেওয়া হয়। সুতরাং গল্পটা সাহসিকতার নয়, গল্পটা নির্ভীকতার নয়, গল্পটা বরং অন্য, ঘটনাটা অন্য। একটা গল্প তৈরি করা হয়েছে, একটা মিথ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের নামে যে আমরা পারি না, আমরা বুঝি না, আমাদের শক্তি নেই, আমরা যুদ্ধে ভয় পাই। আসলে কিন্তু তা নয়। ইতিহাসের গল্প বললাম, ইতিহাসের প্রমাণ দিলাম, দুটো ঘটনা, একটা বর্তমান ঘটনা, একটা ইতিহাসের স্বাধীনতা যুদ্ধের ঘটনা। একটা ছোট করে নিজের জীবনের গল্প দিই আমি তোমাদেরকে এবং প্রমাণ করতে চাইব যে এই আমাদের উপর চাপিয়ে দেয়া যে মিথটা, যে অসত্যিটা, যে লোক কথাটা, যে আমরা ভয় পাই, আমরা ভীতু, সেটা আসলে কি। আমি তখন চাকরির সূত্রে সাহারানপুরে ট্রেনিং করছি, 3.5 মাসের লম্বা ট্রেনিং। ওকে, সাহারানপুর ঠিক এরকম একটা জায়গা যে উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ ভেঙে গেছে। উত্তরপ্রদেশের সবচেয়ে উত্তরাখণ্ডের গা ঘেঁষা যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে সাহারানপুর। খুব ভালো লোকেশান। ওখান থেকে ওর পাশেই উত্তরাখণ্ডের প্রথম ডিস্ট্রিক্ট দেরাদুন, বেড়াতে যাওয়া যায়। এদিকে রুরকি, ওদিকে মুজফ্ফরনগর, সব জায়গাগুলোই। একটু পেছন দিকে নামলে দিল্লি, একটু ডান দিকের ওপরে উঠলে পিথোরাগড়, পাশে পাঞ্জাব। খুব ভালো ঘোরবার জায়গা, সেই জন্য মাঝে মাঝেই ঘুরতে যাই। ট্রেনিংয়ের ফাঁকে যে 1 দিন বা 1.5 দিনের ছুটি পাই সেটাই ঘুরতে যাই আমরা সকলে মিলে ব্যাচে করে। তো সেখানটায় বাঙালি ছেলেমেয়ে আমরা কম ছিলাম। ওকে, প্রধানত পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু ছেলে, হিমাচলের কিছু ছেলে ওখানটা আমাদের সাথে ট্রেনিং নিচ্ছিল। মেয়ের সংখ্যা অল্প ছিল, তাই ছেলেদের কথাই বেশি উল্লেখ করছে। তো এই অঞ্চলগুলো সাধারণত ধরে নেওয়া হয় তারা সাহসী, তারা বীর, তারা যোদ্ধা। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, দিল্লি, এই অঞ্চলই ভারতবর্ষের শ্রেষ্ঠ বীরত্বের কাহিনী। আমরা ভীতু। ঘটনা হচ্ছে যেদিন আমরা ঘুরতে যেতাম না, বেড়াতে যেতাম, তো একবার ঠিক হলো যে আমরা ঋষিকেশ বেড়াতে যাব। খুব কাছে, খুব অল্প সময়ের মধ্যে, ঘন্টা 2-3 মধ্যে পৌঁছে গেলাম। এবং ঋষিকেশে গিয়ে ঠিক হলো যে আমরা রিভার রাফটিং করব। প্রায় 15-20 জনের 1-2 গাড়ি নিয়ে একটা ব্যাচ গেলাম। খুব মজা, খুব আনন্দ। এখন রিভার রাফটিংয়ে গিয়ে যেই ফর্ম ফিল আপ শুরু হলো, রিভার রাফটিং করতে গেলে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে লাগে যে তোমার হার্টের অসুখ নেই, তোমার কোনো শারীরিক সমস্যা নেই, তোমার পরিবারের সাথে তুমি এই ব্যাপারটা, তোমার পরিবার এই ব্যাপারটার মধ্যে ঢুকবে না, তুমি তোমার যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে থাকে তো সেক্ষেত্রে তুমি তোমার দায়িত্ব তোমার নিজের, হ্যাঁ, কোম্পানি তোমার কোনো দায়িত্ব বহন করবে না যারা রিভার রাফটিংয়ে নিয়ে যাবে, সেই কোম্পানি ইত্যাদি ডিক্লারেশন মার্কা একটা ফর্ম থাকে। সেই ফর্মটা যখন ফিল আপ করতে গেলাম তখন দেখলাম যে 20 জনের যে ব্যাচটা গেছিলাম সেই ব্যাচটা কমে হয়ে গেল 8-10 জন, 10 জনও নয়, 7-8 জন। বাকি 11-12 জন ওই ফর্মটা ফিল আপ করলোই না। আমার প্রথম মনে স্ট্রাইক করলো, এটা কি হলো?
ওরা তো সাহসী, একটা ফর্ম ফিল আপ কেন করলো না? এগিয়ে গেলাম, রিভার র্যাফটিং স্টার্ট হয়ে গেল। রিভার র্যাফটিং যখন স্টার্ট হলো খুব মজা হলো, খুব মজা করলাম। দুটো বাঙালি ছেলে ছিলাম, একটা আমি, একটা উলুবেড়িয়ার সুপ্রিয়। তো খুব এনজয় করলাম। রিভার র্যাফটিংয়ের একটা পয়েন্টে, রিভার র্যাফটিং যখন ওরা বলে দিচ্ছে যে, তখনও শুরু করিনি, যে এতগুলো পয়েন্ট আছে, 5 পয়েন্টস রয়েছে, 7 পয়েন্টস রয়েছে, 12 পয়েন্টস রয়েছে, আপনারা কোনটা করবেন, অর্থাৎ কতগুলো ওরকম ওপরে নিচে নামবে। আমি আর সুপ্রিয় শুধু চেষ্টা করছি যে এটাকে 12 পয়েন্ট করার। একটু টাকা হতে বেশি খরচ পড়বে, টাকার তো সমস্যা নেই তখন, বাট 10 পয়েন্টস করার। কিন্তু বাকি ছেলেগুলো চাইছে না, ওটা 5 পয়েন্টস করার, অর্থাৎ বেশি ওরা ঢেউ খাবে না, বেশি ওরা পয়েন্ট ঘুরবে না, নামবে, ঘুরে চলে আসবে। আমার দ্বিতীয়বার মনে হলো কেন এটা হলো, ওরা তো আমাদের চেয়ে বেশি সাহসী ছেলে। রিভার র্যাফটিং কমপ্লিট হয়ে গেল, দারুণ আনন্দ হলো। আমরা চলে গেলাম একটা পাহাড়ের চূড়ার ওপরে, যেখান থেকে ব্যাগ প্যাক বেঁধে নিচে জলের মধ্যে ফেলে দেওয়া হয়, নামিয়ে দেওয়া হয়, যেটাকে বোধহয় বাঙ্গি জাম্পিং বা বাঞ্জি জাম্পিং এরকম কিছু বলে, আমি খুব ভালো নামটা জানি না। ওকে, ওপর থেকে তোমাকে লাইফ জ্যাকেট ফ্যাকেট দিয়ে আর জাস্ট ঠেলে ফেলে দেওয়া, এবার তুমি জাম্প করবে, নিচে জল রয়েছে, নদীর জল বেশ স্রোতেই বয়ে যাচ্ছে। দারুণ মজার এবং খুব ভয়ের, থ্রিলিং যেটাকে বলে। সেখানে গিয়ে দেখলাম যে 8জন রিভার র্যাফটিং করেছিলাম, সেই 8জনের মধ্যে আমি আর সুপ্রিয় সবচেয়ে আগে ঝাঁপ মেরেছি, বাকিরা একজন একজন করে, এবং পুরো 8জন ঝাঁপ মারেনি, গোটা 5 ঝাঁপ মেরেছে, গোটা 3 মারেনি। আমার আবার মনে হলো তাহলে এরা কিসে সাহসী। এবং তারপরে ওই নদীর অনেক অনেক ছেলে মেয়ে ঝাঁপ মারছে, দারুণ, পুরো মেলার মতন। তারপর যখন ওখানে কোনো একটা অচেনা অবস্থা, একটা অচেনা মেয়ে স্রোতের মধ্যে দিয়ে ভেসে বয়ে যাচ্ছিলো, একটা অ্যাক্সিডেন্টের সামনাসামনি হচ্ছিলো, সুপ্রিয় তো সেই অবস্থায় ঝাঁপিয়ে গিয়ে তাকে ধরলো, বলা যায় প্রাণী উদ্ধার করলো তার। আমার তখন মনে হলো যে তাহলে সাহসী কারা। তো এতগুলো ঘটনার মধ্যে দিয়ে আমার সেই প্রশ্ন মনের মধ্যে দানা বাঁধতে বাঁধতে এই জায়গাটায় আমি খুব শক্তভাবে সিদ্ধান্ত নিলাম যে কথাগুলো চলে, যে আমরা ভীতু, আমরা সাহস কম রাখি, আমরা যুদ্ধ করতে পারি না, এই কথাগুলো আসলে সত্যি নয়। আমি বহুবার পরবর্তীকালে এই জিনিসগুলো খেয়াল করেছি যে সাহসে, হঠকারিতায়, কোনো কিছু বলবার পরিপ্রেক্ষিতে, ইভেন কোনো অফিসের সিনিয়র যে বস, তার সামনে ছুটি চাওয়ার ব্যাপারে কি করেছি সেই বিষয়টায় কোনো ভুল হয়ে গেলে ফেস করার ব্যাপারেও আমাদের কোনো জুড়ি মেলা বার, আমরা আগে, ওরা পেছনে। তাহলে ঘটনাটা এইটা এবং গল্পগাথা এইটা তৈরি করা হলো কেন? এটা একটা মিথ্যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু এটা ছেলেদের জন্য না, এটা মেয়েদের জন্যেও সত্যি। মেয়েদের জন্য সত্যি এইভাবে যে একই রকমভাবে বাঙালি মেয়েদের মতন মুক্তমনা, স্বাধীন চেতা, স্বনির্ভর মানসিকতা বোধহয় ভারতবর্ষের আর কোনো মেয়েদের, কোনো অঞ্চলের মেয়েদের নেই। এবং এই মানসিকতার জন্যেই বোধহয় ভারতবর্ষের অন্য কোনো প্রভিন্সের বাঙালি মেয়েদেরকে বৌমা করার ব্যাপারে এত আপত্তি থাকে। আমি এটা বহু উদাহরণ দিয়ে দেখেছি। অবাঙালি ছেলে বাঙালি মেয়ের 5 বছর 7 বছরের রিলেশনশিপ রয়েছে, কিন্তু যখন বিয়ের কথা উঠবে, শুধু এই কারণ যে সে মেয়েটা বাঙালি তাই বাড়ির বৌমা হতে পারবে না, আর কোনো কারণ নেই। দেখতে, কোয়ালিফিকেশানে, ব্যবহারে, কাজে, সার্ভিসে, সব জায়গাতেই মেয়েটা আপ টু দ্য মার্ক, কিন্তু যেহেতু সে বাঙালি তাই বাড়ির বৌমা হবে না। কেননা বাঙালি মেয়েরা খুব সাহসী, বাঙালি মেয়েরা খুব উদ্ধত। শাশুড়ি মার এই আপত্তিতে শাশুড়ি মার ছেলেটা 5 বছরের প্রেম রিজেক্ট করে দেয়। অর্থাৎ আমরা এইটা। এখন আমরা যদি এইটা, তাহলে আমরা কেন শুয়ে থাকবো, আমরা কেন পড়ে থাকবো, আমরা কেন বসে থাকবো? তার কারণ আমাদেরকে চাপিয়ে দেয়া হয়েছে, ওই গল্পটা আমাদেরকে চাপিয়ে দেয়া হয়েছে যে আমরা পারি না। এই গল্পটার প্রয়োজন ছিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্যে, বাঙালি জাতিকে চেপে সাপ্রেস করে দেওয়ার প্রয়োজন ছিল ইংরেজদের, এবং সেই জন্যে আমাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যাওয়া যেমন একটা আমাদের শারীরিকভাবে বিচ্ছেদ, তেমনি এই যে
সাপ্রেশনের ঘটনা থ্রু আউট হিস্ট্রি, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ দেখো, রাশিয়া এবং তার ছোট ছোট পাশের ইউক্রেনের মতন ঘটনা দেখো, ক্রিমিয়ার ঘটনা দেখো, বলকান অঞ্চলের ঘটনা দেখো, চাপিয়ে দেওয়ার ঘটনা কিন্তু চলেই গেছে। অথচ শক্তিতে, সাহসে, মনে, বুদ্ধিমত্তায় আমরা সর্বোচ্চ অবস্থায় থাকি এবং অগ্রগণ্য। আমরা কেন পিছিয়ে থাকব? সুতরাং তোমরা চলো, চাকরি করতে হবে, আমাদের খেয়ে পরে বাঁচতে হবে। বাচ্চা ছেলে মেয়ে তৈরি, তোমরা এইটুকু শোনো, এইটুকু বোঝো যে বড় হতে হবে, বাবার মতন হতে হবে, বাবার চেয়ে ভালো হতে হবে, এই সংসারটাকে ভালো করতে হবে। তোমার বোন, তোমার মা, তাদের দেখভাল করতে হবে। তোমার বন্ধু, আরেকটু যে বড় হয়ে গেছো, তোমার প্রেমিকা, তাকে রক্ষা করতে হবে। তার জন্য আমাদের একটা চাকরি করতে হবে, তার জন্য আমাদের একটা সরকারি চাকরি করতে হবে। ওকে, এখন কাজ তো আমরা অনেক জানি, কাজ তো আমরা অনেক দেখছি। সে একটা ভ্যান চালানো থেকে হতে পারে ট্রেন চালানো, একটা ব্যাংক চালানো থেকে হতে পারে একটা এরোপ্লেন চালানো। কিন্তু আমরা ভ্যান চালাবো না, ট্রেন চালাবো না, ব্যাংক চালাবো না, এরোপ্লেন চালাবো না, আমরা দেশ চালাবো। তার কারণ দেশ চালানোর ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। আমরা দেশ চালানোর মতন জিন নিয়ে জন্মাই, দেশ চালানোর মতন সাহস, মানসিকতা, বীরত্ব আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে। আমরা দেশ চালাবো। এখন দেশ চালাবো কিভাবে? দেশ চালাবো ইউপিএসসি পরীক্ষা দিয়ে। ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ওকে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটা পরীক্ষা হয়, যে পরীক্ষার বেসিক রিকোয়ারমেন্টস হচ্ছে গ্র্যাজুয়েশন হওয়া, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। ওকে, তো তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া টু অ্যাপিয়ার or টু সিট ফর ইন ইউপিএসসি এক্সাম। ওকে, না অন্য কোনো পরীক্ষা দেবো না, আমরা কেবল ইউপিএসসি পরীক্ষা দেবো, আমরা কেবল দেশ চালাবো। তার কারণ দেশ আমাদের হাতেই সবচেয়ে ভালো চলে। ক্লিয়ার? এখন ইউপিএসসি পরীক্ষার জন্য এরকম কোনো মানে নেই যে তুমি বর্তমান পড়াশোনাটাকে নষ্ট করবে। তুমি যা খুশি হও, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, তুমি একদম সাধারণ কোনো বাংলা, কোনো আর্টসের সাবজেক্ট, কোনো ফিলোজফি, কোনো হিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন হও, কিচ্ছু যায় আসে না। ইউপিএসসির প্রস্তুতি একটা অন্য প্রস্তুতি, যা পড়তে পড়তে 9, 10, 11, 12 গ্র্যাজুয়েশনের মধ্যে দিয়েও নেওয়া শুরু করা যায়। আমি সে বিষয়ে পরে ভিডিও বানাবো যে কীভাবে একদম স্কুল লেভেল থেকে ইউপিএসসি প্রস্তুতি করা যায়। বাট ইউপিএসসির প্রস্তুতিটা এর মধ্যে দিয়েই শুরু করতে হবে। এবং ইউপিএসসির প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা ইউপিএসসি পরীক্ষায় পাশ করলে কি হব? আমরা হব আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভেন্ট বা সার্ভিস, এই পোস্ট। আমরা পাবো আইপিএস, আমরা পাবো আইএফএস, আমরা পাবো আইআরএস। কি হবে আমরা এগুলো পেলে? আমরা আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এই পদে যদি যাই, আমরা কি হব? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হব। আমরা শুরু করব কোথা থেকে? সাব ডিভিশনাল অফিসার হওয়া থেকে। একটা জেলা, একটা সমগ্র জেলা তোমার উপর নির্ভর করবে। সেই জেলার ব্যবস্থাপনা, সেই জেলায় কতগুলো মানুষ ভালো থাকবে, কতটা ভালো ধান চাষ হবে, কতটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি হবে, এই সিদ্ধান্তগুলো, বা ইন্ডাস্ট্রি তৈরি হবে না হবে না, এই সিদ্ধান্তগুলো নির্ভর করে আইএএসের ওপরে। সে আমাদের দেশের যে সম্পদ, আমাদের দেশের যে জল, বায়ু, আলো, মোনাজাইট, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, তামা, সেইগুলোর কেমন ব্যবহার হলে মানুষের সবচেয়ে বেশি উপকারে আসবে, সেই সিদ্ধান্ত নেবে একজন আইএএস। একটা জেলা, একটা সমগ্র জেলা, সমগ্র মানুষ তার মুখের দিক তাকিয়ে থাকবে। সেই জেলা পড়াশুনোয় কতটা এগিয়ে যাবে, সেই জেলার শিক্ষা এবং সেই জেলার স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভালো হবে, সেই জেলার মানুষ সুখে শান্তিতে কতটা থাকবে, নির্ভর করবে একজন আইএএসের ওপরে। আইপিএস কি করবেন? ইন্ডিয়ান পুলিশ সার্ভেন্ট বা একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাস করলে কি করবেন? সমস্ত বিশৃঙ্খলা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, চুরি, মাদলামি, সমস্ত কিছু সে থাকবে নিয়ন্ত্রণ করবার জন্যে। তার উপর নির্ভর করবে বাড়ির রাত্রে মানুষগুলো কতটা নিরাপদে শান্তিতে ঘুমোতে পারছে। তার উপর নির্ভর করবে যে একটা
বাচ্চা মেয়ে কত নিশ্চিন্তে স্কুল থেকে বা কলেজ থেকে রাত্রে পড়ে ফিরতে পারে, তার উপর নির্ভর করছে যে একটা বাড়ির বউ রাত্রের ট্রেনে কাজ করে বাড়িতে আরামসে ফেরবার জন্য তার স্বামীকে ডাকবে নাকি ডাকবে না। আইপিএস, সমস্ত পুলিশ ব্যবস্থা তার আন্ডারে। আমরা এই সমস্ত পোস্টগুলোকে অকুপাই করব, আমরা এই সমস্ত পোস্টগুলোকে বাঙালি ছেলেতে বাড়াবো। আইএফএস দুটো জিনিস আছে, একটা ইন্ডিয়ান ফরেন সার্ভিস আর একটা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, দুটো পরীক্ষা হয়। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কথা আগে বলি। ভারতকে যখন পৃথিবীর অন্যান্য দেশে রিপ্রেজেন্ট করা হয়, ভারতকে যখন পৃথিবীর অন্যান্য বড় বড় ওয়ার্ল্ড সামিট, ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই জায়গাগুলোয় ভারতের প্রতিনিধিত্ব করা হয়, সেখানটায় যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি হচ্ছেন আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভেন্ট। প্রাইম মিনিস্টার সবসময় যান না, যান আইএফএস। প্রাইম মিনিস্টার সবসময় বোঝেন না, বোঝান আইএফএস। প্রাইম মিনিস্টার সবসময় বলেন না, আসলে প্রাইম মিনিস্টার যেটা বলেন সেটা একটা আইএফএস এর কথা। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, জঙ্গল রক্ষা করতে হবে। জঙ্গল আমাদের দেশের ফুসফুস, জঙ্গল কেটে ফেললে মানুষ মারা যাবে। সেই জঙ্গল, সেই জঙ্গলের সম্পদ, বাঘ নাকি কাঠ, মানুষ মেরে দেবে নাকি কেটে নিয়ে চলে যাবে, কে ডিপেন্ড করবে, কার উপর ডিপেন্ড করবে, কে সিদ্ধান্ত নেবে, কে বাঁচিয়ে রাখবে জঙ্গল, কে বাঁচিয়ে রাখবে প্রকৃতি? আইএফএস বাঁচিয়ে রাখবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মধ্যে দিয়ে। আইআরএস, এরও দুটো ভাগ আছে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভেন্ট, দুটো নাম আছে, এবং ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস। ওকে, ঠিক একই রকমভাবে আমরা টাকা পয়সার দিক থেকে কতটা দুর্বল, কতটা চুরির সম্মুখীন, কতটা পঞ্জি স্কিম হয়ে যাবে, অর্থাৎ যে কাণ্ডগুলো ঘটে, ব্যাংকে টাকা রাখলে ব্যাংক চোট গেল, কোনো একটা প্রাইভেট জায়গায় টাকা রাখলে সে টাকা নিয়ে মেরে দিল, কোনো একটা লোক অনেক টাকা করলো করে দিয়ে বিদেশে চলে গেল, এই সমস্ত কিছু টাকা পয়সা জনিত আর্থিক সচ্ছলতা, আর্থিক নিশ্চয়তা সব কিছু নিয়ন্ত্রণ করেন একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভেন্ট। রেল ব্যবস্থা দেখেন, একজন ইন্ডিয়ান রেলওয়ে সার্ভেন্ট। আরও অনেক আছে, আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। আমি তোমাদেরকে কেবলমাত্র এইটা বোঝাতে চাইছি যে আমরা দেশ শাসন করব, এখন দেশ শাসন করবার জন্য কি কি পোস্ট আমাদের কাছে রয়েছে, এবং আমরা তখনই দেশ শাসন করতে পারবো যখন আমরা দেশ শাসন করতে চাইবো, যখন আমরা বুঝবো আমাদের আসল ক্ষমতা কি, আমাদের মধ্যে আসল বিষয়টা, আমাদের মধ্যে আসল বিশেষত্বটা কোথায়। তুমি ইউপিএসসির পড়া এখন থেকেই শুরু করো, তোমার শুরু করা এবং তোমার চাওয়ার ওপরেই তৈরি হবে একটা ডিম্যান্ড, এবং তবেই না সাপ্লাই আসবে। আমি আমার ভিডিও যদি কোনো পলিসি মেকার দেখে থাকেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি তাকে রিকোয়েস্ট করব যে বেশি পরিমাণে ইউপিএসসি যাতে ছেলেমেয়েরা চান্স পায় তার জন্য গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েটিভ নিতে। অলরেডি অনেক ইনিশিয়েটিভ আছে আই নো, কিন্তু আরও বেশি পরিমাণে রিয়েল টাইম, রিয়েল লাইফ এফেক্টিভ ইমপ্লিমেন্টেশান যাতে হয়, বেশি ইনস্টিটিউশন যাতে এর সাথে যুক্ত হয়, ইউনিভার্সিটি কলেজ যাতে এর মধ্যে ইনভলভ হয়, কলেজের ক্যারিকুলামের মধ্যে যাতে ইউপিএসসির প্রিপারেশানটা স্টার্ট করে দেওয়া হয়, স্কুলের মধ্যে যেন এর কনসাসনেস বা অ্যাওয়ারনেস তৈরি করা হয়, তার ব্যবস্থা নিতে। যদি কোনো এন্টারপ্রেনার আমার এই কথাটা শুনে থাকে, আমি তাকে রিকোয়েস্ট করব যে বিখ্যাত জায়গাগুলো যেগুলো আমরা ইউপিএসসি হাব বলে জানি, যেমন ধরা যাক মুখার্জিনগর, যেমন ধরা যাক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোটা, তেমনি পশ্চিমবঙ্গকে হাব বানিয়ে দেওয়ার জন্য ইউপিএসসির, যেখানে সব ছেলেরা ইউপিএসসি পরীক্ষা দেবে। শুরু করবে ইউপিএসসি থেকে জীবনটা। হ্যাঁ, হলো না তখন অন্য কিছু, কিন্তু এরকম নয় যে একদম ঘাস থেকে শুরু করছে মহিরুহ চড়বার জন্য, না, আমরা শুরু করবো ইউপিএসসি থেকে। এটাই আমাদের জীবনের প্রথম লক্ষ্য হবে। সমস্ত পড়াশুনো করার, সমস্ত বাচ্চার বাবা মাদের লক্ষ্য হবে তার বাচ্চাটাকে ইউপিএসসি করার, ইউপিএসসি পরীক্ষায় পাশ করানোর। তার কারণ এই দেশের জল, এই দেশের হাওয়া, এই দেশের মাটি, এই দেশের সোনা, এই দেশের মেয়ে, এই দেশের মা আমাদেরকে চায়, বাঙালিদেরকে চায়, এবং আমরাই পারি এই সমস্ত কিছু সবচেয়ে বেশি করে নিয়ন্ত্রণ করতে। একটা সময় আমরা এটা করতামও, আমরা এত ভালো করতাম, এত বেশি করতাম
যে সেই সময় যারা আমাদেরকে শাসন করতো তাদের অসুবিধে হচ্ছিল বলেই আমাদেরকে ভেঙে দেওয়া হয়েছিল, আমাদেরকে চেপে দেওয়া হয়েছিল এবং আমাদের নামে মিথ্যা গল্প তৈরি করা হয়েছিল। যে মিথ্যা গল্পের নিচে আজকে আমরা বেঁচে আছি একটা অন্য সত্যি নিয়ে। সেই সত্যিটাকে তোমরা প্রকাশিত করো, সেই সত্যিটাকে সত্যি হিসেবে তোমরা প্রতিষ্ঠা করো যে না, আমরাই সেরা। শক্তিতে, যুদ্ধে, সাহসে, বলে, বুদ্ধিতে, সমস্ত ক্ষেত্রে আমরাই সেরা। আমরা যদি কম্পিটিশানে নামি তাহলে সকলে বেরিয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট আই ওয়ান্ট টু সে রিগার্ডিং বাঙালি জাতি এবং ইউপিএসসি। আমি তোমাদেরকে আবার অনুরোধ করব যে তোমরা জিনিসগুলো জানো, ইউপিএসসি পরীক্ষা কী, কীভাবে ইউপিএসসি পরীক্ষা দিতে হয়, তার উপরে অনেক ভিডিও রয়েছে। কি কি পরীক্ষা হয়, কি কি সিলেবাস, কেমন কেমন কোশ্চেন পেপার থাকে, তার উপরে ইউটিউবে প্লেথোরা অফ লিটানি অফ ক্লাসেস আর দেয়ার। তোমরা যে কোনো জায়গা থেকে খুঁজবে, বাট তোমার ইন্টারেস্ট তৈরি হওয়াটা প্রথম এবং তোমার জেদ তৈরি হওয়াটা সবচেয়ে বেশি দরকার। যে আমরা করব, চালাবো তো দেশ চালাবো, ট্রেন গাড়ি, রেলগাড়ি, রিক্সা, জাহাজ নয়, দেশ চালাবো। ওকে, অ্যান্ড এবারে চলে আসি আমি সেকেন্ড পোর্শানে, অন্য হিসেব। এটা একটা খুব খুব ক্রুশিয়াল এবং ইম্পর্ট্যান্ট টপিক বা ডিসকাশান। ইম্পর্টেন্সটা এইটা যে তুমি তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী এক্সাম দিচ্ছ, ওকে, টু গেট এ গভর্নমেন্ট সার্ভিস। তুমি তোমার নিজের বোধ অনুযায়ী পিএসসি দিচ্ছ, ক্লার্কশিপ দিচ্ছ, মিসলেনিয়াস দিচ্ছ, রেল দিচ্ছ, ব্যাংকিং দিচ্ছ। একটু ভালো যে স্টুডেন্ট সে হয়তো ইউপিএসসির অন্য কিছু সার্ভিস, জিওলজিক্যাল সার্ভিস জাতীয় কোনো পরীক্ষা দিচ্ছ, ইঞ্জিনিয়ারিং সার্ভিস জাতীয় পরীক্ষা দিচ্ছ, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিচ্ছ, ওয়েল অ্যান্ড গুড। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো জায়গা আমাদের জন্য এখনও অধরা রয়েছে, আনট্যাপড রিসোর্স। সেই দুটো জায়গা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। ফার্স্ট, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলা আর কোন রাজ্যের সরকারি ভাষা? কোন রাজ্যের? ত্রিপুরা। ত্রিপুরা। তাহলে একটা পশ্চিমবঙ্গের ছেলে কেন ত্রিপুরা সিভিল সার্ভিস, স্টেট সিভিল সার্ভিস দেবে না? বা একটা ত্রিপুরার ছেলে কেন পশ্চিমবঙ্গে এসে স্টেট সিভিল সার্ভিস দেবে না? যদি কোনো বাঙালি তোমরা ত্রিপুরায় বসে থাকো বা পশ্চিমবঙ্গে যে বসে আছো, শুধু পশ্চিমবঙ্গে কেন, ত্রিপুরাতেও ফর্ম ফিল আপ করো, একই রকম সুবিধে পাবে। এবং নতুন যে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো হিন্দি একটা সাবজেক্ট নিয়ে, ফার্স্ট গেল এটা। সেকেন্ড, নতুন যে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো হিন্দি একটা সাবজেক্ট নিয়ে, কেন আমরা হিন্দি বেল্টের পরীক্ষাগুলো দেবো না? হিন্দি তো আমাদের অলরেডি সাবজেক্ট রয়েছে। অধিকাংশ পেপারগুলো আমরা ইংরেজিতে যেগুলো দেওয়ার দেবো, বাকিটা হিন্দিতে দেওয়ার দেবো। আমরা তো হিন্দি পড়েছি, হিন্দি তো আমরা পড়ছি, হিন্দি তো আমাদের পড়তে বাধ্য করা হচ্ছে। হিন্দি তো আমাদের উপর একটা ভীষণ রকমের চাপিয়ে দেওয়া হচ্ছে ভাষা হিসেবে। সেইটা চাপ যদি আমরা নিই, সেইটা চাপকে যদি আমরা গ্রহণ করি জীবন জীবিকার প্রয়োজন হেতু, তাহলে আমরা কেন সেটাকে আমাদের অস্ত্র বানিয়ে নেব না? কেন আমরা বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল, রাজস্থান এই সমস্ত জায়গার পরীক্ষাগুলো অ্যাপিয়ার করব না? সুতরাং নতুন যে ছেলেমেয়েরা তোমরা হিন্দি পড়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে যারা হিন্দি সাবজেক্ট রয়েছে, যারা প্রাইভেট স্কুল থেকে পড়াশুনো করছো যেখানটায় ফার্স্ট ইংলিশ, সেকেন্ড হিন্দি, থার্ড বাংলা এই টাইপের ক্যারিকুলাম রয়েছে, তারা চলে এসো হিন্দি বেল্টে ঢোকবার জন্যে। চলো আমরা শুরু করে দিই আমাদের প্রস্তুতি, আমাদের সমস্ত রকমের নিয়োগ যেন আমরা হিন্দি বেল্টের মধ্যেও গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। তুমি অবাক হবে, তোমরা অবাক হবে যে বিহারি ছেলেদের কি পরিমাণ অন্যান্য রাজ্যে আধিপত্য চাকরির ব্যাপারে। আমরা বিহারিদেরকে যদি কেবল রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, জুতো সেলাই করা হিসেবে চিনি বা দেখি, তাহলে ভুল চিনছি। ইউপিএসসি পরীক্ষা বা যে কোনো কেন্দ্রীয় সরকারের পরীক্ষা লাইক রেল, ব্যাংক, লাইক সিজিএলই, ভাবতে পারবে না বিহারি ছেলেদের কি ডোমিনেশন। তার কারণ ওদের হার না মানা মানসিকতা, ওদের যা কিছু হবে কিন্তু আমি থাকবো এই মানসিকতা। সেই জন্যেই অবাক করা এক্সাম্পল তোমাকে দেবো যে নাগাল্যান্ডে
নাগাল্যান্ডের মতন একটা রিমোট, আমরা সাধারণত নর্থ ইস্টার্ন এরিয়াগুলোকে তো একটু রিমোট, একটু দূরে, একটু না যাওয়ার চিন্তা করি। আমাদের যদি অপশান থাকে তোমার রাজ্যে হলো না, তুমি বাইরে কোথাও গিয়ে কাজ করবে, আমি কোন জায়গায় চুনবো? দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ, এইরকম ব্যাঙ্গালোর, এসব জায়গায়। কিন্তু নাগাল্যান্ড কজন চুজ করবে? বাট নাগাল্যান্ডের মতন জায়গায় সেকেন্ড যে কমিউনিটি নাগাল্যান্ডের নাগাদের পরে আছে সেটা হচ্ছে বিহারি। এটা কি জানো? এই বিহারিদের অ্যাপ্রোচ, বিহারিদের অ্যাটিটিউড, বিহারিদের সব জায়গায় পেনিট্রেট করার ক্ষমতা এত বেশি যে মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে শুরু করে মারাঠি প্রত্যেকটা মানুষ ওদেরকে ভয় পায়, ওদেরকে ঘর ভাড়া দিতে চায় না, ওদেরকে টিকিট কাটতে দেয় না মহারাষ্ট্রে, ওদেরকে থাকার জায়গা দেয় না। ওরা পরীক্ষা দিতে গেলে সেখানে ফর্ম ধরে বা অ্যাডমিট কার্ড ধরে প্ল্যাটফর্মে দেখতে পেলেই নাম জিজ্ঞাসা করে যখনই বুঝতে পারে, বাড়ির অ্যাড্রেস দেখতে পারে, বিহার ধরে ছিঁড়ে ফেলে দেয়। জানো আমরা কেন ওরকম হতে পারবো না? আমরা কেন সবটা দখল করতে পারবো না? আমরা কেন সবচেয়ে উপরে উঠতে পারবো না? তোমরা দাও, সব ধরনের পরীক্ষা দাও, সমস্ত ভারতবর্ষের যেখানে যেখানে তুমি অ্যাপ্লিকেবল হচ্ছ সেখানে পরীক্ষা দাও, সমস্ত ভারতবর্ষময় ছড়িয়ে পড়ো। আমাদের চেয়ে সাহসী, আমাদের চেয়ে শক্তিমান, আমাদের চেয়ে মেধাবী, আমাদের চেয়ে বুদ্ধিমান আর কোনো কমিউনিটি নেই ভারতবর্ষের মধ্যে। ওকে, বেস্ট অফ লাক। পড়াশুনো শুরু করো। ইউপিএসসি আমাদের একমাত্র স্বপ্ন।